হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব 2016 সালে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি যে পরীক্ষা হয়েছিল সেখানে ম্যাথ থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল, অর্থাৎ ম্যাথ থেকে টোটাল 15টা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ প্রিভিয়াস ইয়ার দেখা খুবই জরুরি, কারণ প্রিভিয়াস ইয়ার দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বর্তমান সময়ে কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে। হয়তো প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো ছিল তার থেকে বর্তমান পরীক্ষার প্রশ্ন হয়তো একটু আলাদা হতেই পারে, কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আর তোমাদের অবশ্যই বলবো যে চেষ্টা করবে এসএসসি যেহেতু সামনে গ্রুপ সি পরীক্ষা রয়েছে 1 মার্চ, তোমরা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল যেসব পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিএসআই, ডব্লিউবিসিএস যেসব পরীক্ষাগুলো হয়েছিল, কি ডব্লিউবি কনস্টেবল, সমস্ত ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো জিকে, ইংরেজি এবং ম্যাথ দেখে যাবে, দেখে নেবে। এই কয়েকটা দিন সময় শুধু প্র্যাকটিস করো এবং প্রিভিয়াস ইয়ার দেখো, তাহলে দেখবে অনেক হেল্পফুল হবে পরীক্ষাতে গিয়ে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার দেখা কিন্তু খুব জরুরি এবং বিস্তারিতভাবে। চলো আমরা দেখে নিই যে 16 সালে ম্যাথ থেকে কি কি প্রশ্ন এসেছিল, কেমন ধরনের এসেছিল। চলো, প্রথম প্রশ্ন, 500 টাকার উপরে 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো কত টাকা? তাহলে কি বলছে, প্রথমে 500 টাকার উপরে 40% ছাড়, তাহলে 500 টাকার উপরে প্রথমে 40% ছাড় বলেছে। তাহলে 40% ছাড় মানে কি, মানে 40/100, মানে কত টাকা ছাড় হচ্ছে দেখে নি। শূন্য শূন্য কেটে গেল, মানে 200 টাকা। 200 টাকা, ওকে। 500 টাকা উপরে 40% ছাড় হলো কি 200 টাকা। এবারে কি বলছে, 500 টাকার উপরে পরপর 36% এবং 4% ছাড়। এই পরপর 36% এবং 4% ছাড়টাকে, এটাকে ওভারঅল ছাড় কত হচ্ছে সেটাকে বের করতে হবে ফার্স্টে। সেটা কিভাবে বের করব, সেটা বের করার নিয়ম কি, আমরা পার্সেন্টেজে ক্লাস করেছি ওখানে, যেখানে আমরা এই ক্রমাগত হ্রাস এবং বৃদ্ধি নিয়ে কিন্তু পড়েছি আমরা। কি একটা সূত্র পড়েছিলাম, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে ছাড় বলেছে, তাহলে -36 -4% ছাড় প্লাস -36 ইন্টু -4/100, তাহলে -36 আর -4 কত হবে, তাহলে সমান হবে 40 -40, আর উপরে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, এটা গুণ করলে কত হবে, 144, আর 100-র জন্য 1.44, তাহলে এটা কত হলো, -40 আর প্লাস 1.44 কত হলো, -38.56 এত পার্সেন্ট। এটা হচ্ছে ওভারঅল ছাড় হচ্ছে, মাইনাস মানে কি ছাড় হচ্ছে, এটা ছাড় হচ্ছে ওভারঅল। তাহলে এবারে আমরা কি বের করবো, যে 500 টাকার উপরে কত পার্সেন্ট ছাড়, 38.56% ছাড় বাই 100। তো এটা করলে কত হচ্ছে দেখি আমরা, শূন্য শূন্য কেটে যাচ্ছে, গুণ করে দিই আমরা। এটা গুণ করলে দাঁড়াবে হচ্ছে 5 6 30 শূন্য, 5 5 25, 8 2 9 1, এত টাকা, যে 192 টাকা 80 পয়সা, এত টাকা দাঁড়াচ্ছে। ওকে, যে 500 টাকার উপরে 38.56% ছাড় মানে হচ্ছে 192.80 পয়সা। ওকে, হলো। তাহলে আগে ছাড় কত ছিল, 200 টাকা, এখন ছাড় কত হলো, এত টাকা। তাহলে আলটিমেটলি কত টাকা তার পার্থক্য হলো, তাহলে 200 টাকা ছিল আগে, এখন কত হলো, 192.80, 80 সমান 7.20 টাকা তার পার্থক্য দাঁড়ালো। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে, অপশন বি, 7.20 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে। পরীক্ষা কিন্তু আসে এই ওভারঅল ছাড়, উম, মানে ক্রমাগত ছাড়, এগুলো কিন্তু নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে বারবার। চলো 2 নম্বর প্রশ্ন কি ছিল দেখে নিই আমরা। 2 নম্বর প্রশ্ন কি বলছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। আরো 2টি মেশিন মানে বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম লাগবে? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা আমাকে প্রশ্নটা কি করেছে, যে কত কম লাগবে, মানে কতদিন কম লাগবে, আগে আগে কতদিন লাগতো, এখন কতদিন লাগতো, তার মধ্যে ডিফারেন্সটা বলেছে। ঠিক আছে, যে এখন কতদিন লাগবে সেটা তোমাকে বলেনি, এখন কতদিন কম লাগবে সেটা তোমাকে বলেছে। এইটা কিন্তু মাথায় রাখবে, ভুল করে দেবে না কেউ। ঠিক আছে, তাহলে এই সময় কাজের অঙ্ক করতে গেলে আমরা কেমন ভাবে করতাম,
কেমন হয় করতাম আমরা, এইভাবে করতাম যে M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2, ঠিক আছে। M1 মানে কি? M1 মানে হচ্ছে মানুষ, ঠিক আছে। এখানে কিন্তু মানুষের কথা বলা নেই, এখানে কি আছে, মেশিনের কথা বলা আছে। আর D মানে কি, একটা দিন, দিন সংখ্যা। আর W1 মানে কি, এটা কাজ। এখানে কাজ, কাজ কোনটা, এখানে কাজ হচ্ছে যে যন্ত্রাংশ তৈরি, 1000টা যন্ত্রাংশ। এখানে দেখো কি বলছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে। পরবর্তীকালে আবার একই সঙ্গে যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে, তাই W1 এ কিন্তু কাজ এখানে, W1 এখানে দরকার নেই। আমরা যদি M1 D1 করি তাহলে কিন্তু হয়ে যাবে M1 D1 সমান M2 D2। এবার যেমন লেখা আছে প্রশ্নের মধ্যে তেমন ভাবে করবে, স্টেপ বাই স্টেপ। প্রথমে কি বলছে, M1 কত, মানে 16টা মেশিন, 16টা মেশিন, তাহলে 1000 আমাদের লাগছে না, মানে 1000 নিচে বসালে কিন্তু কাটাটি হয়ে যাবে, তাই জন্য লাগছে না। কদিন সময় লাগছে, 27 দিন সময় লাগছে। এবারে পরের লাইনে কি বলছে, আরো দুটো মেশিন বাড়ানো হলো, তাহলে আগে 16টা ছিল, এখন দুটো বাড়ানো হয়েছে, তাহলে এখন কত হয়েছে, 18টি হয়েছে, তাহলে এখন 18টা মেশিন হয়েছে। এবারে কতদিন সময় লাগে, কতদিন সময় লাগবে, তাহলে D2 সমান 16 × 27 বাই 18, 9 3 27, 9 2 18, 2 8 16, মানে 24 দিন এখন লাগবে। এখন তাহলে 24 দিন লাগবে, ওকে। তাহলে আগে কতদিন লাগতো, 27 দিন, এখন কতদিন লাগছে, 24 দিন, তাহলে আলটিমেটলি কতদিন বেশি হচ্ছে, 3 দিন, ঠিক আছে। 3 দিন কিন্তু তার, 3 দিন বেশি, 3 দিন কম লাগছে, বেশি বলছি, 3 দিন তার কম লাগছে, তাই না। তাহলে কতদিন কম লাগবে, 3 দিন। তাহলে পরীক্ষায় প্রশ্নটা কি করেছে সেটা ভালো করে মন দিয়ে দেখবে, কারণ পরীক্ষায় বলেনি যে কতদিন সময় লাগবে, এখন এখন কতদিন কম লাগবে, ঠিক আছে। চলো আমরা দেখে নিই পরের প্রশ্নটা কি রয়েছে। কি রয়েছে, 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড এবং 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতি দিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার বাজবে। এই প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে এটা, প্রথম একবার বাজবার পর, মানে প্রথম কিন্তু একবার কিন্তু বেজে গেছে, ঠিক আছে। এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সবাইকে, তাহলে কিন্তু অঙ্কটা সহজ। এইটা ভুলে গেলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে কি বলছে, প্রথম 5টি ঘন্টা একসাথে যথাক্রমে এত এত সেকেন্ডে বাজছে, তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, এগুলোকে লসাগু করতে হবে, যে 9 6 4 10 8। তাহলে প্রথমে করি আমরা, 3 দিয়ে করি, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 4 10 8, 2 দিয়ে করি, 2 একে 2, 2 দুগুণে 4, 2 পাঁচে 10, 2 চারে 8, আবার 2 দিয়ে করি, 1 2 তিনে 6, 6 দুগুণে 12, 12 তিনে 36, 36 10 360, তাহলে লসাগু কত হলো, 360। এটা হচ্ছে সেকেন্ড হলো, ওকে। মানে এর মানে এটা দাঁড়ালো যে 360 সেকেন্ড অন্তর অন্তর হচ্ছে কি, এরা একসঙ্গে বাজবে। 5টি ঘন্টা 360 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু একসঙ্গে বাজবে। আমাকে কি বলেছে এখন প্রশ্নে, যে 1 ঘন্টায় কতবার বাজবে, তাহলে 1 ঘন্টা মানে কি, 1 আওয়ার মানে কি 3600 সেকেন্ড, ঠিক আছে। 1 আওয়ার মানে কি 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে কতবার বাজবে, যদি তারা একবার বাজতে 360 সেকেন্ড লাগে, তাহলে 3600 সেকেন্ড কতবার বাজবে, কাটাকাটি হয়ে যাবে, 10 দিয়ে যাবে, মানে 10 বার, 36 সেকেন্ডে 10 বার বাজবে। দেখো অপশনে কিন্তু কোনো 10 নেই, ঠিক আছে। কি বলছে, প্রথমে একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় ঘন্টাগুলি কতবার বাজবে, ঠিক। যদি বলতে টোটাল কতবার বাজবে, তাহলে কিন্তু 10 বার বাজছে প্লাস 1, তাহলে 11 বার টোটাল, ঠিক আছে। আর 1 ঘন্টায় কতবার বাজবে বললে, তাহলে কিন্তু 10 বার, কিন্তু আমাদের এখানে 10 যেহেতু অপশনে নেই, তাহলে কি হবে, টোটাল কতবার বাজছে, 11 বার, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে, প্রথমবার আর এদিকে 10 বার, তাহলে 11 বার হলো। চলো দেখে নিই পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি বলছে। একটি অংশীদারি ব্যবসায় এ 12,000 টাকা, 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য জমা দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত। আমার এখানে কি বলেছে, এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত, তাহলে লাভের অনুপাত বলেছে, তাহলে আমার কিন্তু আমার লাভ্যাংশের কোনো কাজ নাই, ঠিক আছে।
যদি বলতো এ কত টাকা পায় বি কত টাকা পায় তাহলে কিন্তু এই লাভ্যাংশটা লাগতো, তাহলে এখানে কিন্তু লাগবে না। তাহলে আমি বলতেই পারি যে এ আর এ ইস টু বি রেশিও করলে পেয়ে যাবো আমরা। তাহলে এ এর কত টাকা খাটছে 1200 টাকা, ক মাসের জন্য 5 মাসের জন্য ইস টু, আর বির কত টাকা খাটছে 750 টাকা, ক মাসের জন্য 4 মাসের জন্য। তাহলে কাটাকাটি করে দিই, একটা শূন্য কেটে দিলাম, 4 30 120, 5 15 75, 15 দুগুণে 30, মানে কি হলো 2:1। এই অনুপাত হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত। সঠিক উত্তর কত হবে? অপশন সি, 2:1। বুঝতে পেরেছো? চলো দেখে নিই পরের প্রশ্ন কি বলছে। 1.5, 0.51 এবং 0.153 এই সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে এদের গসাগু বলেছে, আগে এগুলোকে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে 1.7 সমান 17/10, তারপরে 0.51 মানে 51/100, আর হচ্ছে 0.153 সমান হচ্ছে 153/1000। ওকে, এইবার ভগ্নাংশের গসাগু করার নিয়মটা কি? নিয়মটা কি বলো, তোমরা কি জানো? নিয়মটা হলো কি, আমরা কি করি উপরের গুলো ভগ্নাংশ গসাগু করার, গসাগু নিয়মটা হচ্ছে কি উপরের গুলোর গসাগু করতে হবে আর নিচের গুলোকে লসাগু করতে হবে। মানে 17, 51 ও 153 এদের এদের গসাগু, আর 10, 100 আর 1000-এর লসাগু লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে এদের উপরে গুলো গসাগু করলে কি হবে 17 আসবে। ঠিক আছে, কারণ 17 হচ্ছে কমন ফ্যাক্টর, যেটা সবগুলো যে ভাগ যাচ্ছে। আর এদের নিচের গুলো লসাগু করলে কত আসবে 1000 আসবে, এটা 1000 কত আসবে 1000, মানে সর্ববৃহৎটা আসবে। এটা অ্যান্সার কত হবে 0.017, এটা হবে এর। তো দেখো কোন উত্তরটা ঠিক আছে, এটা। ওকে, বুঝতে পেরেছো? শূন্য তুলে কিভাবে দশমিক বসাতে হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। চলো দেখে নিই পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি আছে। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? তাহলে কি বলছে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, 8 দিনে যে টিউবওয়েলটি বসাতে হয় তবে কতজন লাগবে? সেম যদি আমরা করি যে M1 D1, ডবল ওয়ানের দরকার নেই কারণ একটাই টিউবওয়েল, যেটা পরেও সেই একটা টিউবওয়েলই বসানো হচ্ছে। তাহলে M2 আর D2। এবার M1 কত 14 জন লোক ছিল, কত দিনে 12 দিনে, দিনও আছে এখানে। এবারে M2 কত সেটা আমরা জানি না। এবারে D2 কত 8 দিনে শেষ করতে হবে এখন। তাহলে M2 সমান 14 ইন্টু 12/8, এটা করলে কিন্তু আমাদের অঙ্কটা এসে যাবে, তাই না? তাহলে কাটাকাটি করি আমরা, 2 7 14, 2 4 8, 4 3 12, মানে 7 3 21 জন। তাহলে এখন কতজন লাগবে 21 জন লোক কিন্তু লাগবে। কিন্তু আমার প্রশ্নে কি বলেছে, তবে অতিরিক্ত আর কতজন লাগবে? আগে কতজন লাগতো 14 জন, আগে লাগতো কতজন 14 জন, এখন লাগছে কতজন 21 জন, কারণ কম দিনে শেষ করতে হবে। তাহলে এখন কতজন অতিরিক্ত লাগছে বলো 7 জন, 7 জন হচ্ছে অতিরিক্ত লাগছে। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে 7। তাহলে কি বলেছে প্রশ্নটা সেটা ভালো করে পড়বে যে অতিরিক্ত আর কতজন লাগবে। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন কি বলছে। 7 নম্বর প্রশ্ন, একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ে সমতুল্য ছাড় কত? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার, বুঝেছো? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তাহলে এই অঙ্ক করার জন্য নিয়ম কি, প্রথমে এই দুটোকে আমরা সমতুল্য ছাড় বের করবো, মানে ওভারঅল ছাড় বের করবো। তারপর এই দুটো থেকে যেটা বেরোবে তার সঙ্গে এটাকে করবো, তাহলে কিন্তু খুব স্পিডে হবে। তাহলে ফর্মুলাটা কি, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, তাহলে প্রথম 10% ছাড়, মানে ছাড় মানে কি মাইনাস, -10 -20, -10 ইন্টু -20 বাই 100, শূন্য শূন্য সব কেটে যাবে। এখানে কি হলো -30, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, এখানে +2 থাকলো, মানে -28%।
তাহলে এই দুটোর মধ্যে ওভারঅল ছাড় কি হলো -28%, মানে ছাড় যেহেতু মাইনাস তাই আর একবার আমাকে করতে হবে যে -28% আর কি -30, এবার -28 ইন্টু -30/100 হলো। এই দুটো থেকে কি আসবে 28 আর 30 58 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, এটা ঠিকই আছে সাইন। এই দুটো গুণ করলে কি আসবে 840, মানে 8/100 আছে 8.4 আসবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হবে 49.6%। তাহলে এইটা হলো অ্যান্সার, মাইনাস মানে ছাড় 49.6%। এগুলো কিন্তু মুখোমুখি করা যায় যদি তুমি এই অঙ্কগুলো এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে মুখোমুখি করা যায়। কারণ কিভাবে প্রথমে মুখোমুখি করতে পারি আমরা, প্রথমে 10 আছে আর 20 আছে, তাহলে 10 20 কত হলো, ছাড় বলেছে দুটো তাহলে একই হবে, 10 20 কত হলো 30, 30 আর ওদিকে 10 আর 2 20 গুণ করলে কত হয় 200, 200/100 মানে 2, তাহলে 30 থেকে 2 বাদ দিলাম তাহলে 28 হয়ে গেল। 28 আর 30 কত হলো, আবার 28 আর 30 করতে হবে, 28 আর 30 কত হলো 58 হলো, আর ওদিকে 28 আর 30 গুণ করলে কত হয় 840, 840/100 মানে 8.4, তাই 58 থেকে 8.4 বাদ দিলে কত হয় 49.6। তাহলে এবার মুখে মুখে আমরা করতে পারি, ঠিক আছে। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে। 8 নম্বর প্রশ্ন, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে? তাহলে অঙ্কটা কিন্তু ভালো করে পড়তে হবে কি বলতে চেয়েছে আমাদের কাছে। যে একটা দ্রব্যের ক্রয় মূল্য কিন্তু 620, তাহলে ক্রয় মূল্যকে আমরা কি বলি, আমরা বলি সিপি, ওকে, সিপি বলি। আর ধার্য মূল্যকে কি বলি আমরা, মার্কেট প্রাইস, ঠিক আছে। এবারে কি বলছে ক্রয় মূল্য 620 টাকা বলে দিয়েছে, এবার কি বলছে এটা এই যে ক্রয় মূল্যটা সেটা ধার্য মূল্য থেকে 25% কম, মানে মানে কি ধার্য মূল্য বা মার্কেট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে 25% কম, মানে 75, ঠিক আছে, যদি মার্কেট প্রাইস 100 টাকা হয়। কিন্তু এখানে বলে দিয়েছে 620 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, তাহলে বলো যে মার্কেট প্রাইস কত, তাহলে এটা আমরা বের করতে পারবো আমরা, কি করে বের করবো আমরা, যে বলতে পারি আমরা এই যে 620 টাকা আমরা কি বের করছি মার্কেট প্রাইস, 620 টাকা মানে কি 75, এই 75 মানে কিন্তু 620 টাকা, তাই না, এটা মানে এটা ইন্টু তাহলে 100 মানে কত, বা বলতে পারি 75% মানে হচ্ছে 620 টাকা, 100% সমান কত, পার্সেন্ট পার্সেন্ট কেটেই যাবে, বলতেই পারি আমরা। তাহলে কাটাকাটি করি এটা কি আসছে দেখি, 25 3 75, 25 4 100, এটা গুণ করলে কত হয় 662 ইন্টু 4 মানে হচ্ছে 2480, 2480/3, এটা কি হচ্ছে মার্কেট প্রাইস, ঠিক আছে, এটা হচ্ছে কি মার্কেট প্রাইস। এবারে আমাকে কি করতে হবে, এবারে আমাকে বের করতে হবে এসপি, এসপি মানে কি বিক্রয় মূল্য, ঠিক আছে। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে 15% ছাড়ে দ্রব্যটা বিক্রি করছে, দ্রব্যটা কত পার্সেন্ট ছাড়ে বিক্রি হচ্ছে 15% ছাড়ে, কার উপরে, মার্কেট প্রাইসের উপরে 15% ছাড় দিচ্ছে সে, ওকে, মার্কেট প্রাইসের উপরে সে 15% ছাড় দিচ্ছে, ওকে। তাহলে মার্কেট প্রাইস কত 2480/3, এটা হচ্ছে মার্কেট প্রাইস, এর উপরে 15% ছাড় মানে কি, তাহলে 85/100 তে সে বিক্রি করছে, তবেই সেটা বিক্রয় মূল্য আসবে, তাই না, তাই তো। কাটাকাটি করি, 17 5 85 আর 1 কেটে দিই, 2 করি, 5 দুগুণে 2 1 2, 2 দুগুণে 4, 2 4 8, 17 ইন্টু 124, 17 ইন্টু 124 করলে হয় 2108/3, এইটা হচ্ছে কি, এটা দাঁড়ালো হচ্ছে এসপি, ঠিক আছে। তাহলে আমি সিপি জানি, আমার সিপি কত 620 টাকা, মার্কেট প্রাইস আমরা জেনে গেছি কত, কত 2480/3, এসপি আমরা পেয়ে গেছি 2108/3 হলো। এবার আমি কি বলেছে লাভ, লাভের শতকরা হার, লাভের শতকরা হার আমরা কিভাবে বের করি, কিভাবে বের করি আমরা, যে এসপি মাইনাস সিপি
এসপি থেকে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিই, বাই কি করি, বাই হচ্ছে সিপি ইন্টু বা ক্রয় মূল্য ইন্টু 100, মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে যেটা বেরোয় সেটাকে আমরা কি করি ক্রয় মূল্যের উপর বসিয়ে 100 দিয়ে গুণ করলে কিন্তু কি আসে, শতকরা লাভ আমরা পাই। তাহলে ফার্স্ট আমরা এসপি থেকে সিপি বাদ দিই, কত হচ্ছে আমরা 2108, এটা হচ্ছে এসপি, 2408/3 মাইনাস 620, এটা বের করি আগে আমরা, কত হচ্ছে দেখে নিই এটা আমার, 3 লসাগু 2108, 0 2 3 6 6 3 18 সমান হচ্ছে 2408/3, এইটা হচ্ছে কি, এত হচ্ছে তার বেশি, তাই তবেই তো তার লাভ হচ্ছে না। তাহলে এবার ক্রয় মূল্য করে এটা বসাই, তাহলে লাভের শতকরা হার বের করি, লাভের শতকরা হার বের করি এবারে, যে 248/3 কার উপরে বসাবো, সিপির উপরে মানে ক্রয় মূল্যের উপরে, ইন্টু 100, এবার এটা কি হয়ে যাবে 248 ইন্টু 100, 3 ইন্টু 620, ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন নয়। তাহলে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটি, 2 3 6 2 1 2 5 31 দিয়ে কাটি, 31 8 মানে কত হলো 40/3, 40/3 মানে কি 13 পূর্ণ 13 3 39, 13 পূর্ণ 1/3%, তাহলে কত হলো 13 পূর্ণ 1/3% হচ্ছে তার লাভ হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো, অনেকটা ক্যালকুলেটিভ, যেহেতু তোমার সময় আছে তাই তোমার অঙ্কটা পারলে চেষ্টা করলে কিন্তু পারবে তোমরা। ঠিক আছে, চলো কি আছে 0.84181, 81 উপরে কিন্তু আবৃত দেওয়া আছে, এই আবৃত দশমিকটিকে সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের মধ্যে পার্থক্য কি হবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু একটু অন্যরকম ভাবে কিন্তু অ্যান্সার চেয়েছে, এখানে কি বলেছে হর এবং লবের মধ্যে পার্থক্য কি হবে, তাহলে এই অঙ্ক কিভাবে করবো আমরা, 0.841 আর 81 এর মাথায় কিন্তু দাগ দেওয়া রয়েছে, সমান চিহ্ন দিলাম, দাগ দিলাম, ঠিক আছে, চটার নিচে দাগ দেওয়া রয়েছে, তটা 9 বসালাম, বসালাম কটার নিচে, আর জটার নিচে দাগ দেওয়া নেই, কটার নিচে দাগ দেওয়া নেই, 3টের নিচে, তা 3টে শূন্য বসালাম, এবার কি করলাম পুরো সংখ্যাটাকে এখানে লিখলাম দশমিক তুলে দিয়ে, বাদ দিয়ে 84181, এবারে যার নিচে দাগ দেওয়া নেই সেই সংখ্যাটাকে বসালাম 841, এটাকে বিয়োগ করতে হবে, তাহলে করলে কত হবে 83340/9900, এটাকে কাটাকাটি করতে হবে, এটাকে কাটাকাটি করলে আসবে আলটিমেটলি আসবে 400, তোমার নিজে 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 করবে 463/550, এটা কাটাকাটি করলে এটা আসবে। ঠিক আছে, আমাকে কি বলেছে হর এবং লবের মধ্যে পার্থক্য কি, তাহলে 550 থেকে যদি আমরা 463 বাদ দিই তাহলে দাঁড়াবে কত 87, এইটা হবে সঠিক উত্তর, সঠিক উত্তর কি অপশন বি, বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাই আমরা, তাহলে কেমন ভাবে করতে হবে বুঝতে পেরেছো, কি বলছে তিনটি ভগ্নাংশের যোগফল 2 পূর্ণ 11/14, যদি বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি কি হবে, বুঝতে পেরেছো, তাহলে আগে আমরা কি বের করবো মাঝের ভগ্নাংশটা বের করব, আগে আমরা কি করব মাঝের ভগ্নাংশটা বের করব, তাহলে মাঝের ভগ্নাংশ কিভাবে বের করব, মাঝের ভগ্নাংশ কিন্তু আগে বের করব, মাঝের ভগ্নাংশ কিভাবে বের করব, কি বলছে ছোট এবং বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত হচ্ছে 7:6, এখান থেকে যদি এই অনুপাতটা কি বলছে মাঝের ভগ্নাংশ থেকে 1/3 কিন্তু বেশি, তাহলে নিশ্চয়ই 1/3 কম করে দিলে কিন্তু আমার কিন্তু মাঝের ভগ্নাংশ বেরিয়ে যাবে, তাই না, তাহলে 6 7/2 সমান 5/6, এটা কি এটা মাঝের ভগ্নাংশ, দেখো কোনটার মাঝে 5/6 আছে, এটাতে আছে, ডি তে আছে, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, আর কোনোটাতে কিন্তু 5/6 কিন্তু নেই। ঠিক আছে,
তাহলে এবার আমি ছোট আর বড় ভগ্নাংশ কিভাবে বের করবো? তাহলে বের করলে কি করবো আমরা? ফার্স্ট আর সেকেন্ড ভগ্নাংশের আগে যোগফল বের করতে হবে। কিভাবে বের করবো? কারণ টোটাল ভগ্নাংশের যোগফল কত? 2 পূর্ণ 11/24 এটা আমরা জানি। সেখান থেকে যদি আমরা 5/6 মানে মিডিল ভগ্নাংশ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এটা কত হলো? 24 আর 11 59, 59/24 মাইনাস 5/6 করলে কত হয়? কত হবে? 59 মাইনাস 20/24 মানে 39/24। এটা হলো কি ফার্স্ট এবং সেকেন্ড ভগ্নাংশের ফার্স্ট এবং সেকেন্ড না, এটা থার্ড লাস্ট ভগ্নাংশ বা ছোট ভগ্নাংশের যোগফল। যোগফল বেরোলো। যোগফল যদি বেরিয়ে যায় তাহলে প্রথম ভগ্নাংশ কিভাবে বের করবো আমরা? মানে প্রথমটা কিভাবে বের করবো? প্রথমটা বের করবো কিভাবে? যে 39/24 যে আনুপাতিক ভাগ আর কি প্রথমটা কি 7/13 কে 13 জনে 39 3 8 24 মানে 7/8 প্রথমটা বেরোলো কি 7/8 আর তৃতীয়টা তাহলে কিভাবে বেরোবে? সেম 39/24 ইন্টু 6/13 13 3 39 3 8 24 মানে আবার কাটা যাবে 2 3 6 2 4 8 মানে 3/4 তো লাস্টটা কি বেরোলো 3/4 দেখো প্রথমটা বেরোলো কি 7/8 দ্বিতীয়টা বেরোলো মিডলটা আমরা আগে পেয়ে গেছি 5/6 আর লাস্টটা বেরোলো কি 3/4 এইভাবে কিন্তু বের করতে হবে ঠিক আছে চলো যাই পরের প্রশ্নে কি আছে 11 নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 15% বাড়ানো হয়েছে প্রস্থকে 15% কমানো হয়েছে তাহলে ক্ষেত্রফলে শতকরা পরিবর্তন কিভাবে আসবে ঠিক আছে কিভাবে আসবে বলো একবারে সহজ প্রশ্ন এটাকে আমরা কিন্তু x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 দিয়ে করতে পারবো তো কখন করতে পারবো না সেগুলো আমরা পরে জানবো ডিটেলস ক্লাসে আমরা আলোচনা করব যে 2D ফিগারের ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করি আমরা 1D ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করি এবং 3D ক্ষেত্রে কি ফর্মুলা ইউজ করি আমরা বা কিভাবে করি সেটা আমরা পরে আমরা জানবো ডিটেলস ক্লাসে কিন্তু এখন জানো কি এটা আমরা এইভাবে করতে পারবো কারণ কি দৈর্ঘ্য 15% বাড়ানো হয়েছে এবং প্রস্থ 15% কমানো হয়েছে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে এইভাবে করতে পারি তাহলে 15% বেড়েছে মানে কি +15 তাহলে 15% কমেছে মানে কি -15 প্লাস +15 ইন্টু -15/100 তাহলে প্লাস মাইনাসে এটা কেটে গেল আর এদিকে কি থাকলো 15 225 মাইনাস 225/100 মানে কাটাকাটি করে দিই যদি দশমিক আনতে হতো তাহলে কি হতো -2.25 এটা হচ্ছে দশমিকে আসলে এত পার্সেন্ট হতো কিন্তু আমাদের ভগ্নাংশে চেয়েছে তাহলে কেটে দিই আমরা 25 দিয়ে কাটি 25 9 225 25 4 100 মানে 9/4 মাইনাস কিন্তু 9/4 মানে কি মানে 2 পূর্ণ 1/4 এত পার্সেন্ট কি হ্রাস এত পার্সেন্ট হ্রাস ঠিক আছে দেখো 2 পূর্ণ 1/4% হ্রাস অপশন ডি বুঝতে পেরেছো অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে এভাবে করবে অঙ্কগুলো চলো 12 নম্বর প্রশ্ন কি রয়েছে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে ঠিক আছে ট্রেন সময় দূরত্ব অঙ্ক এই বা নল চৌবাচ্চা নৌকা স্রোত এই চ্যাপ্টারগুলো ভালো করে করবে এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবেই আসবে যেমন প্রফিট লস পার্সেন্টেজ এগুলো তো প্রশ্ন আসবেই আসবে একটা না একটা প্রশ্ন থাকবেই তাহলে 12 নম্বর প্রশ্ন কি বলছে 12 নম্বর প্রশ্ন বলছে যে কি 70 মিটার লম্বা ট্রেন 75 কিমি বেগে আছে 105 মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করছে তাহলে কত সময় নেয় সময় এই যে সময়টা কিন্তু সেকেন্ডে বলা আছে প্রত্যেক ক্ষেত্রে সেকেন্ডে কিন্তু বলা রয়েছে তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে 75 কিলোমিটার আছে এটা কি কিমি পাওয়ার আওয়ারে আছে একে আমাকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে আনতে হবে তাহলে এর রুলস কি যদি আমরা কিমি পাওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসি তাহলে কি করব আমরা 5/18 দিয়ে গুণ করব আর যদি যদি এখান থেকে এখানে যাই তাহলে কিন্তু মানে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যাই তখন কিন্তু আমরা 18/5 দিই ঠিক আছে বড়তে গেলে উপরে বড়টা থাকবে আর ছোটতে গেলে কিন্তু উপরে ছোটটা লিখবে তাহলে কিন্তু আর ভুলবে না
অনেকে ভুলে যায় যে 5/18 করবো না 18/5 করবো। আগে দেখবে ছোটতে যাচ্ছ না বড়তে যাচ্ছ, বড়তে থাকলে বড়তে গেলে মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গেলে 18/5 দিয়ে গুণ করবে, আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসলে মানে ছোটতে আসছি তাহলে 5/18 দিয়ে গুণ করবে। তাহলে 75 আমরা এখন কিসে আসছি মিটার পার সেকেন্ড মানে ছোটতে আসছি মানে 5/18। এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে তার স্পিড। ঠিক আছে, এইবারে কি আমরা কি জানি সময় দূরত্ব অঙ্কিতের ডিস্টেন্স সমান কি স্পিড ইনটু টাইম। আমার কি বের করতে চেয়েছে টাইম বলেছে, তাই টাইম সমান কি ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। ঠিক আছে, ডিস্টেন্স কত, যেহেতু এখানে এটা লম্বা ট্রেন, তার ট্রেনের নিজের দৈর্ঘ্য রয়েছে এবং সেটা ব্রিজকে অতিক্রম করছে, তাহলে কিন্তু ট্রেন প্লাস ব্রিজের দুটো দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে। তাহলে এখানে ডিস্টেন্সটা কি, এখানে ডিস্টেন্স কিন্তু 70 মিটার প্লাস 105 মিটার, এটা হচ্ছে তার ডিস্টেন্স। আর টাইম কত, এই টাইম বলি স্পিড কত, 75 ইন্টু 5/18। এটা উপরে গেলে উল্টে যাবে, তাই না, উপরে গেলে উল্টে যাবে, তাহলে এটা কত হলো 175 হলো, 175 ইন্টু 18 আর নিচে 75 ইন্টু 5। তাহলে কাটাকাটি করি আমরা, 5 দিয়ে কাটি, 5 3 15, 5 5 25, কাটলাম আবার 15 দিয়ে 5 দিয়ে কাটি, 15 5 75, 5 5 7 35, 5 3 15, এই 3 5 15, 3 6 18 মানে 42/5, 42/5, 42/5 মানে কি 8 5 40, 8 পূর্ণ 2/5 সেকেন্ড। দেখো কোথায় আছে, দেখো উত্তর এই তো অপশন বি তে, 8 পূর্ণ 2/5 সেকেন্ড। ঠিক আছে, 8 পূর্ণ 2/5 সেকেন্ড তার সময় লাগবে। ঠিক আছে, যখন সেটা ব্রিজকে অতিক্রম করবে, কি একটা অপর একটা ট্রেনকে অতিক্রম করবে, তখন কিন্তু দুটো কিন্তু দৈর্ঘ্য কিন্তু যোগ হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, না হলে ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেগুলো কিন্তু যোগ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। চলে যাই পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 8 ভাগশেষ থাকবে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা বারবার আসে, বারবার কিন্তু পরীক্ষা আসে, অঙ্কটা খুব সহজ। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স দেখো, 5 থেকে 4 বাদ দাও, এখানে এক ডিফারেন্স, তারপরে 6 থেকে 5 বাদ দাও, এক ডিফারেন্স, আবার 7 থেকে দেখো 6 বাদ দাও, এক ডিফারেন্স, 8 থেকে 7 বাদ দাও, এক ডিফারেন্স, 9 থেকে 8 বাদ দাও, সব এক ডিফারেন্স, মানে এক কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু অবশিষ্ট কিন্তু এক থাকছে, এই কিন্তু অবশিষ্ট থাকছে। তো এই অবশিষ্টটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দিলে যে সংখ্যাটা বেরোবে সেখান থেকে বাদ দিয়ে দিই লসাগু করার পরে, তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে সঠিক উত্তরটা। তাহলে এদের আমরা লসাগু করতে, প্রথমে লসাগু করি আমরা, 5 6 7 8 আর 9, তাহলে 3 দিয়ে করি প্রথমে, 5 3 দুগুণে 6 7 8 3 তিরিকে 9, তারপর 2 দিয়ে করি, 2 5 2 1 2 7 2 4 আর 3 হয়ে গেল, 3 দুগুণে 6 6 5 30, 30 3 90, 90 আর 88, 90 88 কত হচ্ছে 2520। ঠিক আছে, 2520 হচ্ছে এদের লসাগু, তাহলে আমরা লসাগু করলাম। ঠিক আছে, এবারে আমরা যদি 2520 থেকে এক অবশিষ্ট থাকছে এটা বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে 2519, এইটা হবে সঠিক উত্তর, দেখো অপশন এ। ঠিক আছে, বুঝতে পেরেছো, 2519 অবশিষ্টটাকে বাদ দিয়ে দিলে কিন্তু এটাই সঠিক উত্তর হবে, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কোনটি 2519। ঠিক আছে, চলো 15 নম্বর প্রশ্ন, হরি একটি ঘড়িকে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 8% লাভ হতো, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত। একবার সহজ প্রশ্ন, ধরো এই একটা প্রাইস চার্ট, এবার এখানে হচ্ছে ধরে এটা, এখানে একটা দামটা এখানে ছিল, এইটা কি, এইটা ধরো তার সিপি ছিল, ক্রয় মূল্য ছিল, এখানে ঘড়িটার দাম ছিল। এবারে সে কি করেছে, ঘড়িটাকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তার এদিকে ধরো মাইনাস আর এদিকে প্লাস, সে লাভে বিক্রি করেছে, সে 10% ক্ষতিতে বিক্রি করেছে, সে 10%
ক্ষতিতে সে বিক্রি করেছে। ঠিক আছে, এবারে কি বলছে, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 8% লাভ হতো। তাহলে তাকে 8% যদি লাভ করতে হয়, তাহলে এদিকে আসতে হবে। 8% যদি তাকে লাভ করতে হয়, তাহলে কি করতে হবে তাকে, এই 10 প্লাস এদিকে আরো 8, মানে টোটাল কত আসতে হবে, 10 প্লাস 8, মানে তাকে 18% কিন্তু তাকে অতিক্রম করে আসতে হবে, তাই না? ব্যাপারটা তাই তো বলছে, যে যদি সে 54 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তো 8% লাভ হতো, কারণ সে 10% খরিদে বিক্রি করছে অলরেডি। তাকে যদি আবার 8% লাভ করতে হয়, তাকে তো এই 10% মেকআপ দিয়ে তারপরে 8% আসতে হবে তাকে। তাহলে সেই তাহলে কত, 18% আসতে হবে তাকে। এই 18% সমান দেওয়া হচ্ছে কি, 54 টাকা। 18% সমান কি দেওয়া হচ্ছে, 54 টাকা। ঠিক আছে, তাহলে 1% সমান কত, কত, 3 টাকা। 100% সমান কত, 300 টাকা। 100% মানে কি, এটাই হচ্ছে সিপি, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। ওকে, যেটা আমরা মিডিলে ধরেছিলাম। এবার কি বলছে, ঘড়িটি বিক্রয় মূল্য কত। 10% খরিদে বিক্রি করেছে, তাহলে ঘড়িটি বিক্রয় মূল্য কত, 90%, মানে 9 থেকে 27, 270 টাকা। বুঝতে পেরেছো, এটা তার এসপি। ওকে, একবার সহজ অঙ্ক, কোনো কিছুই নেই অঙ্কটার মধ্যে, মুখোমুখি করা যায় অঙ্কটা। নাহলে তোমরা কি করবে, নাহলে সিপি বের করবে যে 300 টাকা, 300 টাকার উপরে 90% করলেই অ্যান্সার হয়ে যাবে। 10% সে খরিদ বিক্রি করেছে, শূন্য শূন্য কেটে গেল, মানে 270 টাকা। এটাই হলো কি, এটা হলো তার এসপি। ওকে, বুঝতে পেরেছো, অঙ্কটা একবার সহজ প্রশ্ন, একবারে সহজ ছিল অঙ্কটা। চলো দেখে নিই শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। কি রয়েছে, 4 টু টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু টু দি পাওয়ার 4 ইন্টু 2.8 2 টু টু দি পাওয়ার 4। তাহলে এগুলো এগুলো করি আমরা, কিভাবে করতে হয় চলো। কিছু নয়, অঙ্কটা একবারে সহজ। কি রয়েছে, আমার রয়েছে এটা 0.5 ইন্টু 0.5 এর মাথায় 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এটাকে করতে হবে, তাই তো। তাহলে এই 0. এটাকে আমরা কি বলতে পারি, এটা হাফ বলতে পারি, বলতে পারি তো এটাকে, 0.5 কে আমরা কি বলতে, হাফ বলতে পারি, ইন্টু এটাকে আমরা কি বলতে পারি, ভেতরটাকে 0.5 কে আমরা হাফ বলতে পারি, তার মাথায় 4 বলতে পারি, এই তো 2 টু দি পাওয়ার 4 আছে। এটাকে প্যারালালি কি করলাম, 4 এর মাথায় হাফ মানে কি, সেটা আলটিমেটলি 2। ওকে, এটাকে আমরা কি বলতে পারি, 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এই 4টা উপরে মাথায়, তাহলে এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়তে হবে কি, 2 পড়তে হবে। ঠিক আছে, সঠিক উত্তর হবে কি, অপশন সি, 2। বুঝতে পেরেছো, চলো এই ছিল টোটাল 15টা প্রশ্ন। প্রশ্নগুলো হয়তো অনেকটা, কিছুটা মানে কয়েকটা প্রশ্ন সহজ ছিল, কিছুটা প্রশ্ন ক্যালকুলেটিভ ছিল। সময় আছে, সময়টাকে বাঁচাবে, অ্যারিথমেটিক চ্যাপ্টারগুলো ভালো করে করবে। এখন তো প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এখন 60 মার্কস আছে, কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়েছে। জিকে থেকে কি থাকছে 20টা প্রশ্ন, ইংলিশ থেকে থেকে থাকছে 10টা প্রশ্ন, রিজনিং থেকে থাকছে কিন্তু 10টা প্রশ্ন, এবং ম্যাথ থেকে থাকছে 20টা প্রশ্ন। প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই দেখবে, এই ক্লাসটা তো অবশ্যই দেখবে, অবশ্যই দেখবেই। এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে দেখবে সবাই মিলে। বোর্ড স্ট্রিম, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এই ছিল ক্লাসটি, সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা রয়েছে, তাই প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে দেখো, আর মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে, চলো।